ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলো আশা করি তোমাদের উপকারে লাগছে, তোমাদের পড়াশোনায় হেল্প করছে। ইংলিশ একটি গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ, এটাকে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে সেটা শেখা উচিত। আমি তোমাদের চেষ্টা করছি যে ইংলিশটাকে কিভাবে তোমরা আরো স্ট্রং করতে পারো। তো সেখানে আমি বিভিন্ন টেক্সটের পাশাপাশি আলোচনা করছিলাম ন্যারেশন চেঞ্জ। ইতিপূর্বে আমি ন্যারেশন চেঞ্জের 3টে পার্ট আলোচনা করেছি। ফার্স্ট পার্টে ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, সেকেন্ড পার্টে ছিল ইম্পারেটিভ সেন্টেন্স, থার্ড পার্টে ছিল ইন্টারোগেটিভ, আর আজকে নিয়েছি তোমাদের জন্য অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আজকে আমরা শিখব। আগে জানতে হবে অপটেটিভ সেন্টেন্স কি। হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স হলো ইচ্ছামূলক বাক্য। ইচ্ছা, আমাদের মনে উইশগুলো, ইচ্ছা, অনেক কিছু ইচ্ছা থাকে। আমি যেমন চাই তোমরা ভবিষ্যতে একজন বড় মানুষ হোক, বড় মাপের মানুষ হোক, তাহলে এটা আমার একটা ইচ্ছা। আমার ইচ্ছা যে আমার টিউটোরিয়ালগুলো দেখে তোমরা উপকৃত হও এবং ইংলিশটাকে ভালোভাবে শেখো। তাহলে এটা আমার উইশ। এই উইশ যে বাক্য দিয়ে বোঝানো, ইচ্ছা যে বাক্য দিয়ে বোঝানো, একজনের ইচ্ছা যে বাক্যে প্রকাশ পায় সেটাই হচ্ছে তোমার অপটেটিভ সেন্টেন্স। একজনের ইচ্ছা যে বাক্য প্রকাশ পায় সেটাই হলো অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইচ্ছামূলক বাক্য। তো দেখো, ঠিক আগের পার্টগুলোর মতো যারা এখনো অন্তত ফার্স্ট পার্টটা দেখোনি, আমি বলবো ফার্স্ট পার্টটা অন্তত দেখো, কারণ ন্যারেশনের বিস্তারিত কিন্তু ওইখানটায় সব থেকে বেশি আলোচনা করা আছে। তুমি আমার চ্যানেল রয়্যাল ডক্ট্রিন যদি দেখতে থাকো, সার্চ করো, তাহলে দেখবে ওখানে পরপর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দেওয়া আছে। আর অবশ্যই ভালো লাগলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করো নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। এবং যদি ভালো লাগে লাইক, আর যদি ভালো না লাগে তো দেখো এখানে রুলস যেগুলো আছে। অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ ইচ্ছামূলক বাক্যের রুলস এর প্রথম যেটা ভার্ব আছে, ভার্বে আমরা যেগুলো ব্যবহার করি উইশ, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট টেন্স হলে উইশ। আরেকটা ব্যবহার করি কি, প্রে। মূলত বলা হয় যে যদি বাক্যটার ভিতরে গড অর্থাৎ ঈশ্বরের উল্লেখ থাকে, বা এমন একটা ইচ্ছা যেটা আমার তোমার হাতে নেই, ঈশ্বর ইচ্ছাটা পূরণ করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু প্রে ভার্বকে ব্যবহার করা হয়। যেমন এই যে উদাহরণটা আমি প্রথমে দিয়েছি, তো তার আগে লিঙ্কারটা দেখে নিই। এখানে একটাই লিঙ্কার ব্যবহার হয়, সেটা হচ্ছে দ্যাট। বেশিরভাগ ন্যারেশন চেঞ্জকে আমরা কিন্তু দ্যাটই ব্যবহার করে থাকি, দু একটা বাক্য ছাড়া। উদাহরণটা কি না, গ্র্যান্ডমা সেড, ঠাম্মা বলেছিল মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। মে সম্ভাবনা হতে, কারণ এখানে হবেই তেমন কোনো মানে নেই, সম্ভাবনা, ঈশ্বর করতেও পারে নাও করতে পারে। তো সেক্ষেত্রে গ্র্যান্ডমা সেড আছে, বাক্যটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যেহেতু মে দিয়ে শুরু হয় একটা চেনার উপায়। দ্বিতীয় বাক্যটাকে উইশ বা প্রে, ইচ্ছা কোনো বোঝা। তো এখানে প্রে লিখলাম, কমেন্ট ভার্বটা উঠে তার লিঙ্কার অর্থাৎ দ্যাট লিখলাম। এখানে আছে গড সাবজেক্ট, তো গড সাবজেক্টকে আমি ব্যবহার করলাম কারণ গড নাউন। তারপর হবে কি না, অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব। মেইন হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তো মডাল অক্সিলারি ভার্ব থাকলে কোনো পরিবর্তন হবে না। কিন্তু বাইরে পাস্ট টেন্স আছে, তাহলে মেইন পাস্ট টেন্স হচ্ছে মাইট। মেইন পাস্ট টেন্স হলো মাইট। তারপরে ভার্ব, মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব হচ্ছে ব্লেস। মাইট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, অট টু, এই যে মডাল অক্সিলারি গুলো আছে, এদের পরে কিন্তু সবসময় ভার্বের 1 নম্বর বসে। এটা কি ইনফিনিটিভ, আমি আগে একটা পার্টে আলোচনা করেছি। তো এখানে মডাল অক্সিলারি হওয়ার জন্য কিন্তু ব্লেস এর কোনো রূপ পরিবর্তন হলো না, অর্থাৎ ব্লেসড হলো না। ইউ আছে, ইউ থাকলে দেখতে হবে বাইরে অবজেক্টকে। তো ঠাম্মা যখন বলেছে নিশ্চয়ই ঠাম্মা আমাকে বলেছে, তার মানে এখানে আমাকে ধরে নিতে হবে কি
মি। মি আছে অবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট। তাহলে যেহেতু এখানে অবজেক্ট, ইউ অবজেক্ট, সেই ক্ষেত্রে আমার ঘরের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এখানে যেটা বসবে সেটা অবজেক্ট হবে। তাহলে মি অবজেক্ট, মিকে বসানো যায়। তাহলে আমার কি হলো না, গ্রান্ডমা প্রেড, গ্রান্ডমা প্রার্থনা করলো, কমন ইনভার্টেড কমা দ্যাট, এই বাক্যটা পরিবর্তন হলো গড, মে হয়ে গেল মাই, ব্লেস ছিল, ব্লেসে কোনো পরিবর্তন হলো না, ইউ এর পরিবর্তন হলো মি, শেষে ফুল স্টপ। উদাহরণটা কি না, গ্র্যান্ডমা সেড, ঠাম্মা বলেছিল মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। মে সম্ভাবনা হতে, কারণ এখানে হবেই তেমন কোনো মানে নেই, সম্ভাবনা, ঈশ্বর করতেও পারে নাও করতে পারে। তো সেক্ষেত্রে গ্র্যান্ডমা সেড আছে, বাক্যটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, যেহেতু মে দিয়ে শুরু হয় একটা চেনার উপায়, দ্বিতীয় বাক্যটাকে উইশ বা প্রে, ইচ্ছা কোনো বোঝা। তো এখানে প্রে লিখলাম, কমেন্ট ভার্ট কম উঠে তার লিঙ্কার অর্থাৎ দ্যাট লিখলাম। এখানে আছে গড, গড সাবজেক্ট, তো গড সাবজেক্টকে আমি ব্যবহার করলাম, কারণ গড নাউন, তারপর হবে কি না অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব। মেইন হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তো মডাল অক্সিলারি ভার্ব থাকলে কোনো পরিবর্তন হবে না। কিন্তু বাইরে পাস্ট টেন্স আছে, তাহলে মেইন পাস্ট টেন্স হচ্ছে মাইট, মেইন পাস্ট টেন্স হলো মাইট। তারপরে ভার্ব, মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব হচ্ছে ব্লেস। মাইট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব, এই মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, অট টু, এই যে মডাল অক্সিলারি গুলো আছে, এদের পরে কিন্তু সবসময় ভার্বের 1 নম্বর বসে। এটা কি ইনফিনিটিভ, আমি আগে একটা পার্টে আলোচনা করেছি। তো এখানে মডাল অক্সিলারি হওয়ার জন্য কিন্তু ব্লেস এর কোনো রূপ পরিবর্তন হলো না, অর্থাৎ ব্লেসড হলো না। ইউ আছে, ইউ থাকলে দেখতে হবে বাইরে অবজেক্টকে। তো ঠাম্মা যখন বলেছে, নিশ্চয়ই ঠাম্মা আমাকে বলেছে, তার মানে এখানে আমাকে ধরে নিতে হবে কি মি। মি আছে অবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট। তাহলে যেহেতু এখানে অবজেক্ট, ইউ অবজেক্ট, সেই ক্ষেত্রে আমার ঘরের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এখানে যেটা বসবে সেটা অবজেক্ট হবে। তাহলে মি অবজেক্ট, মিকে বসানো যায়। তাহলে আমার কি হলো না, গ্রান্ডমা প্রেড, গ্রান্ডমা প্রার্থনা করলো, কমন ইনভার্টেড কমা দ্যাট, এই বাক্যটা পরিবর্তন হলো গড, মে হয়ে গেল মাই, ব্লেস ছিল, ব্লেসে কোনো পরিবর্তন হলো না, ইউ এর পরিবর্তন হলো মি, শেষে ফুল স্টপ। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি বলেছিল, মে ইউ বি লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে ইচ্ছাটা, সে চাইছে যে আমি দীর্ঘজীবী হোক, আমার আয়ু বাড়ুক, আমি দীর্ঘজীবী বাঁচি, সেটা উইশ। বাক্যটা উইশ অর্থাৎ অপারেটিভ সেন্টেন্স, তাহলে এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হবে কি উইশ অথবা প্রেড। দ্য ওল্ড ম্যান প্রেড দিতে পারো, উইশ তো চাইলে দিতে পারো, উইশ। দ্য ওল্ড ম্যান প্রেড অথবা দ্য ওল্ড ম্যান উইশ। কমন ভার্ব উঠে গিয়ে দ্যাট, দ্যাট, এরপরে কি এর মধ্যে সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ হলো সাবজেক্ট। তাহলে ইউ থাকলে দেখতে হবে বাইরে অবজেক্টকে, অবজেক্ট নেই, তার মানে আমাকে ধরে নিতে হবে মি। মি, কিন্তু ইউ তো সাবজেক্টের জায়গা, অর্থাৎ এখানে যেটা বসবে সেটা সাবজেক্ট বসবে। তাহলে মি এর সাবজেক্ট হচ্ছে আই। তারপর এখানে আছে মে, বাইরে আছে পাস্ট টেন্স, তো বাইরে যেহেতু পাস্ট টেন্স আছে, তো আমাদের ভিতরেও পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। মেন পাস্ট টেন্স হচ্ছে মাইট, মাইট। তাহলে দ্যাট আই মাইট বি ভার্ব আছে, বি মাইট মডেল অক্সিলারি, এই জন্য বি ভার্বের কোনো পরিবর্তন হবে না। লিভ, লিভেরও পরিবর্তন হবে না, লং এরও পরিবর্তন হবে না। তাহলে কি হলো, দ্য ওল্ড ম্যান প্রেড, বৃদ্ধ লোককে প্রার্থনা করলো, উইশ ইচ্ছে প্রকাশ করলো, দ্যাট আই মাইট বি লিভ লং। মাদার সেড টু মি, মা আমাকে বলল, মে ইউ গেট সাকসেস, তুমি সফলতা পাও। এই ক্ষেত্রে লক্ষ্য করো, তাই এখানে মা প্রার্থনা করেছে, মা ইচ্ছে প্রকাশ করেছে, তাহলে এটা অপারেটিভ সেন্টেন্স, যখন সেড টুর পরিবর্তে কি লিখবো না মাদার
past tense wished। এবার আমি কখনো উইশ টু লেখা যাবে না, অর্থাৎ এই যে সেটের পরে যে টু প্লাস যে অবজেক্ট, এটাকে কোনো মতে এখানে লেখা যাবে না। এই অবজেক্ট কখনো, আমি আবার বলছি, এই অবজেক্টকে কখনোই আমি এখানে ব্যবহার করতে পারবো না। এটা অবজেক্টিভ সেন্টেন্সে এখানে অবজেক্টকে কখনো ব্যবহার করা যায় না। আগে অবজেক্ট ছিল না, লিখিনি, এখন অবজেক্ট আছে তবু লিখতে পারবো না অবজেক্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে। কি হবে না, ডাইরেক্ট লিঙ্ক করে দিতে হবে। তাহলে কমের জায়গায় কি হবে না দ্যাট। তাহলে মাদার উইশ দ্যাট ইউ আছে, ইউ সাবজেক্ট, ইউ থাকলে কাকে দেখতে হবে না বাইরে অবজেক্টকে, অর্থাৎ মি। মি এর সাবজেক্ট প্রুফ করে এটা সাবজেক্ট, মি এর সাবজেক্ট প্রুফ হচ্ছে আই, মে আছে বাইরে পাস্ট টেন্স, তাহলে এটা হবে মাইট, MIGHT মাইট। তাহলে মাদার উইশ, মা প্রার্থনা করেছিল, দ্যাট বা ইচ্ছা প্রকাশ করেছিল, দ্যাট আই মাইট গেট আছে, মাইট মডেল অক্সিলারি ভার্ব, গেটের কোনো পরিবর্তন হবে না, তাহলে গেট আই মাইট গেট সাকসেস। থাকতে পারে পারত মেও গেট সাকসেস ইন লাইফ, তাহলে এখানে হতো দ্যাট আই মাইট গেট সাকসেস, এমন থাকতে পারত এখানে সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা পাও, তাহলে এখানেও তাই হতো আই মাইট গেট সাকসেস ইন লাইফ, আমি জীবনে সফলতা পাই। তাহলে অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে খুবই সহজ একটা ন্যারেশন চেঞ্জের মধ্যে পড়ে, অবজেক্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তো আশা করি তোমরা এই যেভাবে আমি বোঝালাম এতে তোমরা সহজভাবেই বুঝতে পেরেছো। যদি এটা এখন না বুঝে থাকো তাহলে এটাকে বারবার তোমরা দেখো, আশা করি তোমরা অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ বুঝতে পারবে। আর আগে যেমন বলেছি আবারও বলছি, যদি আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলো থেকে তোমরা উপকৃত হও তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটাকে প্রেস করো, যাতে তোমরা আমি যখনই কোনো ভিডিও দিই সঙ্গে সঙ্গে তোমরা সেগুলো পেতে পারো। এগুলো তোমাদের ইংলিশকে স্ট্রং হতে খুবই সাহায্য করবে এবং আমি এটা উইশ করি, ইচ্ছা প্রকাশ করি। আর যদি লাইক লাগে যদি আমার টিউটোরিয়াল ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় তাহলে লাইক প্রেস করো, আর যদি অপছন্দ হয় তাহলে তো ডিসলাইক আছে। তো আপাতত আজ এই পর্যন্ত, এরপর আমি তোমাদের নিয়ে আসবো পার্ট 5 এবং লাস্ট পার্ট, এটা ন্যারেশন চেঞ্জে কি না এক্সপ্লেনেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে।